সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। কানাডায় বাঙালিরা যে সকল সাংস্কৃতিক, সাহিত্যিক, সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক কর্মকাণ্ড করেন, সেগুলো আমরা উপস্থাপনের চেষ্টা করি। কানাডায় থাকা কৃতি বাঙালিদের কীর্তিগুলোকে আমরা তুলে ধরতে চাই। সুধী দর্শক, গত 1 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাংলাদেশ ও ভারতে সাহিত্য সম্পাদক হিসেবে সুনাম অর্জনকারী কবি ও সাংবাদিক আবুল হাসনাতের। বরেণ্য এই শিল্পপ্রেমী, সাহিত্যপ্রেমী, গ্রন্থপ্রেমী, রবীন্দ্রপ্রেমী মানুষকে নিয়ে আমাদের আজকের আয়োজন কৃতিতে স্মৃতিতে আবুল হাসনাত। উল্লেখ করে রাখতে চাই, আবুল হাসনাত 1945 সালের 17 জুলাই পুরানো ঢাকায় জন্মগ্রহণ করেন। সাহিত্যে তার ছদ্মনাম ছিল মাহমুদ আল জামান। দীর্ঘ 24 বছর দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছিলেন তিনি। আবুল হাসনাত আমৃত্যু কালি ও কলমের সম্পাদকের দায়িত্ব ছিলেন। পাশাপাশি চিত্রকলা বিষয়ক ত্রৈমাসিক শিল্প ও শিল্পীর সম্পাদকও তিনি ছিলেন। তার অনেকগুলো গ্রন্থের মধ্যে প্রথমেই উল্লেখ করতে চাই আত্মজৈবনিক, প্রত্যয়ী স্মৃতি ও অন্যান্য, যেটি 2019 সালে প্রকাশিত হয়েছিল, এবং আত্মস্মৃতি হারানো সিঁড়ির চাবির খোঁজে, যেটি এবছর প্রকাশিত হয়েছে। এছাড়া জ্যোৎস্না ও দুর্বিপাক, কোনো একদিন ভুবনডাঙায়, ভুবনডাঙার মেঘ ও নধর কালো বেড়াল আবুল হাসনাতের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তার রয়েছে অনেকগুলো প্রবন্ধ গ্রন্থ। শিশু ও কিশোরদের জন্য তিনি লিখেছেন স্টিমার সিটি দিয়ে যায়, টুকু ও সমুদ্রের গল্প, যুদ্ধদিনের ধূসর দুপুরে, রানুর দুঃখ ভালোবাসা ইত্যাদি। বলে রাখতে চাই, 2013 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। 2014 সালে তিনি বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো মনোনীত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। বরেণ্য এই সম্পাদক আবুল হাসনাতকে নিয়ে আমাদের আজকের আয়োজনে যে অতিথিরা যুক্ত হবেন, তাদের সাথে আমরা এখন পরিচিত হব। তারা হলেন নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট লেখক হাসান ফেরদৌস। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ হাসান ফেরদৌস। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন টরন্টো থেকে বিশিষ্ট কবি ইকবাল হাসান। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ কবি ইকবাল হাসান। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে ঢাকা থেকে আজকে যুক্ত হয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক এবং কালীয় কলম পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য লুভা নাহিদ চৌধুরী। ঢাকা থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ লুভা নাহিদ চৌধুরী। আমাদের সাথে ঢাকা থেকে আরো যুক্ত হয়েছেন কবি, লেখক ও সংগঠক গোলাম কিবরিয়া পিনু। শুভ সময়, সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা গোলাম কিবরিয়া পিনু। শুধু দর্শক, আবুল হাসনাতের স্মৃতির উদ্দেশ্যে আজ আমাদের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন টরন্টোর জনপ্রিয় মুখ ভ্যালেন্টিনা ভৌমিক। শুভ সন্ধ্যা এবং সবাইকে শুভেচ্ছা। শুধু দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে আবুল হাসনাতকে, অর্থাৎ বাবা আবুল হাসনাতকে নিয়ে কথা বলবেন মেয়ে দিঠি হাসনাত। শুভ সন্ধ্যা। দর্শক মণ্ডলী, প্রয়াত এই বরেণ্য
সম্পাদক আবুল হাসনাতের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে শুরুতেই সঙ্গীত পরিবেশন করছেন ভ্যালেন্টিনা ভৌমিক। বাতাস সে যে ছুঁয়ে ফুল ফুটিয়ে গেল শত শত সে চলে গেল বলে গেল না সে কোথায় গেল ফিরে এলো না সে যেতে যেতে গেল কে যেন গেয়ে গেল তাই আপন মনে বসে আছে কুসুমবনেতে তাই আপন মনে বসে আছে কুসুমবনেতে সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের ভেসে গেছে সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর ভেসে গেছে যেখান দিয়ে ভেসে গেছে হাসিটা রেখে গেছে মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে
আবুল হাসনাত আমাদের প্রাণের পরে চলে গেছেন। দর্শক, আমরা বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছি। আবুল হাসনাত মারা গেছেন ঢাকাতে। মেয়ে দিঠি চোখের জল ফেলছেন নিউ ইয়র্কে। আমরা জানি দিঠিকে সান্ত্বনা দিতে ওর মা নাসিমুল আরা হক, আমাদের মিনু ভাবি, তিনি ঢাকাতে ফেসবুক লিংক খুলে বসে আছেন। আমাদের যে অতিথিরা আজকে সংযুক্ত হয়েছেন তাদের সবারই কাছের মানুষ আবুল হাসনাত, কিন্তু দিঠির তিনি বাবা। তাই দিঠির কাছে প্রথমে ওর বাবাকে নিয়ে কিছু কথা শুনতে চাই। দিঠি, দিঠির সংযোগ একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, যদিও উনি নিউ ইয়র্কে আছেন। আমরা ওর কাছে আবার ফিরে আসব। আবুল হাসনাতের মৃত্যুর পর আমরা দেখেছি বিভিন্ন পত্রিকা তাকে নিয়ে বিশেষ পাতা প্রকাশ করেছে। ফেসবুকে বিপুল সংখ্যক লেখক আবুল হাসনাতকে নিয়ে লিখেছেন। তেমনি এক লেখক পশ্চিমবঙ্গের বরেণ্য সাহিত্যিক অমর মিত্র, তিনি লিখেছিলেন, অসাধারণ এক মানুষ ছিলেন আবুল হাসনাত। কালীয় কলম পত্রিকাকে নিজ সম্পাদনার গুণে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। দুই বাংলায় এমন শিল্পরুচি সম্পন্ন সাহিত্য পত্রিকা আর নেই। তার মৃত্যু বড় ক্ষতি। আমি আমার শোক নিবেদন করছি। ব্যক্তিগতভাবে তিনি বুঝি আমার নিকটজনই ছিলেন। আত্মজন হারানোর বেদনা অনুভব করছি। এই যে আত্মজন হারানোর বেদনা, এই বেদনা কালীয় কলমের সম্পাদক মণ্ডলীর, পরিচালক মণ্ডলীর সদস্য লুভানাই চৌধুরী, তিনি কেমন করে বোধ করেছেন তার কাছ থেকে আমরা একটু জানতে চাই। ধন্যবাদ শুভেচ্ছা। কি বলবো, আসলে এটা নিয়ে অনেক ভেবেছি যে কিভাবে হাসনাত ভাই না থাকতে পারেন, এই অঙ্কটাই আসলে করতে পারছি না। একে তো মানে এই অকস্মাৎ ভালো ছিলেন হাসনাত ভাই শুক্রবার দিন, অথচ আমাকে ফোনে বললেন হাতে একটা সংখ্যা ছিল, আপনারা হয়তো পাবেন কিছুদিন পর অনলাইনে সংখ্যাটা, বিদ্যাসাগর সংখ্যা, যেটা নিয়ে প্রচুর উৎসাহ এবং মানে বিদ্যাসাগর ব্যাপারটাকে উনি সত্যি নতুন করে তুলে ধরতে চেয়েছিলেন। অনেক লেখা সংগ্রহ করলেন। আমাকে শুক্রবার বললেন যে দেখুন সংখ্যাটা কাজ প্রায় শেষ, আপনি চিন্তা করবেন না, এটা বেরিয়ে যাবে। তা আসলে সংখ্যা তো বের হলো শেষমেশ, কিন্তু হাসান ভাইয়ের লেখাটাও পেলাম না, আর হাসান ভাই হাতেও তুলে দিতে পারলাম না। মানে এরকম একটা দুঃখ কিভাবে ভোগ করতে পারছি না কি। যাই হোক, একটু পেছনের কথা যদি যাই, যে আপনারা জানেন হয়তো যে প্রফেসর আব্দুর রাজ্জাক, যিনি পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোনো সময় একটা ইচ্ছা ছিল যে কালি ও কলম, উনি বোধহয় কালি কলম বলেছিলেন, এরকম একটা পত্রিকা করতে চান। তো সেটা ওর জীবদ্দশায় তো সম্ভব হয়নি। তবে আপনার অধ্যাপক আনিসুজ্জামান তো তার খুব কাছের মানুষ ছিলেন,
আনিস স্যারের সঙ্গে একদিন পরামর্শ করে আবুল খায়ের সাহেব বেঙ্গল ফাউন্ডেশনের যিনি সভাপতি, তিনি বললেন যে এরকম পত্রিকা তো রাজাক সাহেব চেয়েছিলেন, আমি বের করতে চাই আসলে। আনিস স্যারই তখন, আমি যতদূর জানি, আবুল হাসনাতের কথাটা বলেন যে সাহিত্য পত্রিকাটা আসলে একটা সাহিত্য রুচির উপর এর উপরে ভিত্তি করে নির্মাণ করতে হবে। সাহিত্য পত্রিকা তো আসলে অন্য কোনোভাবে সম্ভব না, একটা নির্দিষ্ট সাহিত্য রুচিকে ধরে করতে হবে। তো যাই হোক, এই হাসনাত ভাই, আমার যদি ভুল না হয় 2003 সালে আবুল হাসনাত এই পত্রিকার সম্পাদক হিসাবে আমাদের সৌভাগ্য হয় যে তাকে আমরা কাছে পাই। এবং দেখুন, আজকে 17 বছর হাসনাতের সঙ্গে কাজ করা। আপনারা তো পত্রিকা সম্বন্ধে জানেন, সুতরাং সেটা আমার চেয়ে অনেক ভালোই জানেন আপনারা, সুতরাং সেটা সম্বন্ধে আমি আর বলছি না যে কালীয় কলম কী ধরনের পত্রিকা, কেমন পত্রিকা, এটা আপনারা জানেন। কিন্তু এই যে 17 বছর কাছ থেকে দেখলাম, কাজ করলাম, পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করেছি, একটা কিন্তু মতবিরোধ হয়নি। আমি বলতে পারবো না হাসান ভাইয়ের সঙ্গে কোনো বিষয়ে কখনো একটা আছে না যে উনি চাইছেন একটা, আমি বলছি একটা, কিংবা প্রকাশক বলছেন আরেকটা। সবসময় এই এই বিষয়টা ছিল যে উনি বলছেন কোনো অসুবিধা আছে, আমি এটা দেখে নিচ্ছি। এই যে একটা মানে ভীষণ সহযোগিতার একটা জায়গা, আমরা তো যার জন্য কখনো আসলে অনুধাবন করতে পারিনি, বুঝতে পারিনি যে কত দূর একটা বড় কাজ হাসান ভাই করে যাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করতে পারেন যে এটা একটা, উনি কি সব পরিবেশে তাহলে খাপ খাওয়ালেন কিনা, আসলে না। এটা হচ্ছে ওর একটা মানে অনেকে বাইরে থেকে হয়তো ভেবেছেন যে হাসনাত ভাই হয়তো একটু একটু পেছনে থাকতেন, তো আড়ালে থাকতেন, নিজেকে অনেক প্রকাশ করতে চাইতেন না পারে, এই বক্তৃতা দেওয়াটা বা এগুলোর পছন্দ ছিল না। কিন্তু ভেতরে একটা ভীষণ শক্তি ছিল, কারণ এই শক্তিটা আসতো একটা বিশ্বাস থেকে, একটা আদর্শের জায়গা থেকে। এবং এই আদর্শের জায়গা থেকেই কিন্তু উনি এটা বলেছেন যে কাজটা তো আমি করব, ঠিক আছে, আজকে সময়ের সমস্যা কিংবা কাগজের সমস্যা কিংবা যে কোনো অন্য কোনো সমস্যা, আমি সেটা দেখছি, আমি সেটা সমাধান করব এবং আমি পত্রিকাটা বের করব। বিশ্বাস করুন, আজকে এত বছরে 2004 সাল ফেব্রুয়ারি থেকে কালীর কলম প্রকাশিত বেরিয়েছে হচ্ছে। প্রথম সংখ্যা। হ্যাঁ, আজ পর্যন্ত নানা, আপনি আপনারা জানেন মানে নানা অসুবিধা বাংলাদেশে বিভিন্ন সময়ে, রাজনৈতিক এটা সেটা, সামাজিক নানা উত্থান থেকে অনেক অসুবিধা, ভালো মন্দ সময় পার করতে হচ্ছে। কালির কলম কিন্তু কখনো বন্ধ হয়নি, একটা সংখ্যা হাসপাতাল হয় দেননি। মানে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো অসুবিধা থাকলেও হাসান ভাই নিজের ঘাড়ে সেটা নিয়েছে। আপনি বলুন শুধু সাহিত্য রুচি নয়, মানে এরকম এরকম কমিটমেন্টের জায়গা থেকে এই যুগে বসে এরকম মানুষকে আমরা পাবো কখনো। আমি আপাতত এটুকুই বলছি। অনেক ধন্যবাদ লোবানা চৌধুরী, আপনার কাছ থেকে আমরা মানে কর্মী যে আবুল হাসনাত তার একটি চিত্র পেলাম। শুধু দর্শক, আমাদের সাথে দিঠি যুক্ত হয়েছেন। দিঠি, আমি এবং আমরা আসলে একটু শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে বাবাকে নিয়ে আপনার অনুভূতির কিছু কথা। আমার প্রতি মুহূর্তের সাথে এমন ভাবে বাবা জড়িয়ে আছে, আমি ছোট করে বলা আমার জন্য খুব কঠিন। আর যেহেতু আমি দূরে আছি, আমার জন্য আপনি কোয়েশ্চেন করলে আমি হয়তো বলতে আমার সুবিধা হবে যে আমাদের আমাকে যেভাবে বাবা বড় করেছে, সেই সেই বাবার প্রতিটা রুচি, বাবার আমাদের যেভাবে মনন, আমাকে যেভাবে মননটা তৈরি করেছে, আমার পছন্দ, আমার যেই বিষয়গুলো ভালো লাগে, তার প্রতিটা বিষয়ের সাথেই বাবা জড়িয়ে আছে। যেমন গান শেখা, কখন কি বই পড়বো, কোন বিষয়টার, ছোটবেলায় যখন বই পড়া ধরেছি প্রথম থেকে, সেই কিভাবে কোন বইটা পড়লে ভালো হয়,
আমার যেন বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়, এই প্রতিটা বিষয়ের সাথেই বাবা জড়িয়ে আছে। আর একটু বলুন, যেমন ধরুন আপনার সাথে বাবার সম্পর্ক, মার সাথে বাবার সম্পর্ক, ঘরে বাবার যে চলাফেরা, বাবার যে বই পড়া, সেগুলো নিয়ে একটু একটু করে বলুন। আমি একমাত্র সন্তান হওয়ার কারণে আমি আমার বাবার সাথে মার সাথে অ্যাটাচমেন্টটা অনেক বেশি। মানে আমার বাবা আমার কাছে বন্ধুর মতো। আহ, আমি একটা বয়সে যখন বড় হই, ওই বয়সটা আমি খুব একা বড় হয়েছি। যদিও আমরা যৌথ পরিবারে বড় হয়েছি, কিন্তু প্রাক কৈশোরের সময়টাতে মা বাবা অনেক বেশি ব্যস্ত থাকতো তাদের সোশ্যাল ওয়ার্ক, কাজের ব্যাপার, যেহেতু সংবাদে কাজ করতেন, নাইট ডিউটি, অসম্ভব ব্যস্ত থাকতেন। কিন্তু আমার কখনো একা লাগেনি, কারণ তারা আমার সাথে যেই সময়টা কাটিয়েছে, বাবা বা মা এত ভালো সময় কাটিয়েছে, আমার কখনো ওই একা বোধ হয়নি যেই বয়সে আমি গড়ে উঠেছি। এবং প্রতিটা ক্ষেত্রে আমার পড়াশোনা, আমি কি করছি, বন্ধু বান্ধব, কাদের সাথে মিশছি, প্রতিটা ব্যাপারে বাবার ভীষণ কড়া নজর ছিল। আর আমার সাথে বাবা ভীষণ ভাবে খুবই সেন্সিটিভ একজন মানুষ। এটা এটা আমি দেখেছি বাবাকে। এবং মাঝে মাঝে আমি বকা দিতাম যে তুমি এত আঁকড়ে থাকো কেন। এখন আমার ঠিক সেই বিষয়টা নিয়েই অনেক বেশি কষ্ট হচ্ছে। আমরা আপনার কষ্টটা বুঝতে পারি। তারপরেও একটুখানি কথা বলি, আমরা সবাই তো আজকে একটু কষ্ট পাচ্ছি, কিন্তু তারপরেও অনুষ্ঠান করছি শুধুমাত্র আমাদের শ্রদ্ধার কথা বলার জন্য, তাকে নিয়ে কিছু কথা দর্শকের সাথে সহভাগ করতে। আমাদের অনেক বন্ধু দর্শক তারা অনুষ্ঠান দেখছেন, তাদের মন্তব্য দিচ্ছেন, এটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। দিদি, আপনাদের যে বাসাতে আমি গিয়েছিলাম একবার, আপনার মনে আছে কিনা আমি জানি না, একবারই গিয়েছিলাম, অনেক বই, উঁচু উঁচু বইয়ের তাক। বাবা কি অনেক বই পড়তেন? বাবা ভীষণই বই পড়তেন। আমরা অনেক সময় টিভি দেখা বা অন্য কোনো বিষয় বাবাকে ডাকলো, বাবার পুরো জগৎটা বইকে নিয়েই ছিল। কোন বই আসছে, কি বই পড়ছেন, তারপরে একটা বইয়ের সাথে আনুষঙ্গিক আরো অনেকগুলো বই। হাসান কাকা তো জানে বিষয়টা আরো ভালো করে। হুম, 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 হুম। অনেক ধন্যবাদ। তাহলে লুবা আমরা, খালাও জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা উম, একটুখানি দর্শকদের অভিমতে যাই। যাব এই কারণে যে অনেকে যেমন দেখছেন বলে মন্তব্য করছেন, কিন্তু ঠিক এই মুহূর্তে একজন মন্তব্য করলেন, উনি টরন্টোতে থাকেন, কিরিট সিংহ রায়। তিনি লিখেছেন, হাসনাত ভাইয়ের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল সংবাদে থাকাকালীন। এমন নিপাট ভদ্রলোক জীবনে কম দেখেছি। 1978 থেকে 1991 আমাদের একসাথে পথ চলা। যদিও কিরিট সিংহ রায় যে সময়ের কথা বলেছেন, হাসনাত ভাইয়ের সাথে আমার পথ চলা আরো পরে, সে বিষয়ে আমরা পরে যাব। আমরা একটুখানি এই যে তিনি যে ব্যক্তি মানুষ, তিনি যে সম্পাদক, সেসব কথা জানার পরে একটুখানি জানতে যাই যে কেমন কবি ছিলেন তিনি। শামসুর রহমান তার আত্মজীবনী কালের ধুলোয় লেখা গ্রন্থে লিখেছেন, আবুল হাসনাতের অন্য একটি নাম মাহমুদ আল জামান। দ্বিতীয় নামটির আড়ালে রয়েছে একটি কবি সত্তা, যে তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে কিছু কবিতা। তিনি সম্ভবত নিজের জোর গলায় একজন কবি বলে দাবি করেন না। তবে আমি তার লেখা যে কটি কবিতা পড়েছি, সেগুলো বলে দেয় মাহমুদ আল জামান প্রকৃত কবি মনের অধিকারী। আমি একটু গোলাম কিবরিয়া পিনুকে অনুরোধ করব আবুল হাসনাতের যে কবি সত্তা তা নিয়ে আলোকপাত করার জন্য। আমরা এখানে যারা রয়েছে তারা এখনো হাসান ভাইয়ের থেকে শোক বিহ্বলতা কাটাতে পারিনি। হাসান ভাই তো আমাদের একজন শুধু শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন না, আমরা যারা লেখালেখি করেছি তাদের একজন অভিভাবক ছিলেন, আশ্রয়দাতা ছিলেন।
সেটা বলি আমরা। তার কবিতা সম্পর্কে আলোচনার আগে একটু বলে রাখি একটা ব্যক্তিগত শ্রদ্ধার জায়গা থেকে, যে হাসনাত ভাই তো সংবাদে প্রায় 24 বছর ছিলেন, কালি কলমে 16 বছর। এই সম্পূর্ণ 40 বছরের মধ্যে আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করে লেখালেখি শুরু করেছি মোটামুটি ভাবে, তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে 35 বছর ধরে আমাদের অনেকের কবিতা লেখা তিনি সংবাদের সাহিত্য সামগ্রীতে ছাপিয়েছেন, কালি কলমে ছাপিয়েছেন। শেষ সংখ্যা যে কালি কলম বের হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে, সেখানেও আমি দেখলাম যে আহ, আমার একটি কবিতা, দীর্ঘ কবিতা ছাপিয়েছেন। আসলে হাসনাত ভাইকে কবিতার আগে এটুকু বলতে চাই যে হাসনাত ভাই তো আমাদের এমন এক আত্মার আত্মীয়, তাকে হারিয়ে আমরা এখনো শোক বিহ্বলতা কাটাতে পারিনি। আহ, তো তিনি যে আমাদেরকে কিভাবে ভালোবাসতেন সেটাই বলা উচিত, এই কারণে যে আমরা আজকে একজন অভিভাবক হারিয়েছি। কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে হাসনাত ভাই সম্পর্কে আমরা অনেকে যারা লেখালেখি করতাম তার হাত ধরে, তার পৃষ্ঠপোষকতা, তারা ভেবেছিলাম যে হাসনাত ভাইকে নিয়ে আমরা লিখবো, আমরা বই উৎসর্গ করব, কিন্তু সেটা পারিনি। এই কারণে যদি হাসনাত ভাই মনে করেন যে এটা একটা তাকে তোষামোদ করা হচ্ছে, সে আমাদের লেখা ছাপছে, এই কারণে হয়তো আমরা সেটা করছি। এই কারণে কিন্তু আমরা কখনো তাকে বই উৎসর্গ করতে পারিনি, তাকে নিয়ে লিখতে পারিনি, তাকে নিয়ে আলোচনা করতে পারিনি। আজকে আমাদের সে বেদনা বোধ খুব গভীরভাবে জেগে উঠছে, সে বেদনা বোধের মধ্যে আমরা তলিয়ে যাচ্ছি। হাসনাত ভাইকে আমরা দেখেছি যে আমাদেরকে কিভাবে তিনি ভালোবাসতেন। আমি ব্যক্তিগতভাবে দু একটি উদাহরণ দেই। সেই 2010 সালে কথা ও কবিতা নামে কালিকলম থেকে প্রথম একটি কবিতার অনুষ্ঠান করেছিলেন তিনি। সেই অনুষ্ঠানে আমাদের কয়েকজন বিশিষ্ট কবির সঙ্গে আমাকেও তিনি ডেকেছিলেন এবং কবিতা পড়লাম। যখন কবিতা পড়া শেষ হলো তখন নাস্তার সময় তিনি হেঁটে হেঁটে কানের কাছে এসে বলল, বিপিনু, তোমার কবিতা পড়া আপনার কবিতা পড়া সুন্দর হয়েছে। এই যে একটা ছোট বাক্য বললেন তিনি, সেই কথাটা আজকেও আমাকে অনুরণিত করে। এরপর অনেক ঘটনা আছে তার। আহ, আমি মনে হয় যখন সুভাষ মুখোপাধ্যায় মারা গেলেন, তখন আমি একটা বিরাট প্রবন্ধ লিখলাম, সংবাদে তিনি ছাপলেন। সেই সুভাষ মুখোপাধ্যায়ের 100তম জন্মবার্ষিকী গতবার পালন হলো, তখন বাংলা একাডেমিতে একটি সেমিনার হলো 21শে ফেব্রুয়ারির সময়। তিনি প্রবন্ধ পড়লেন। আমার কাছে মনে হলো তিনি সেই প্রবন্ধ আলোচনার সময় আমাকেও আলোচক হিসাবে ডেকেছিলেন। এই যে ভালোবাসা, এবং তার পাশাপাশি আমি এই স্মৃতিগুলোই এখন আমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে তিনি উল্লেখযোগ্য কবিতার বই তো তার আছেই। আমরা হয়তো এই আহ, কবিতা তিনি লিখেছেন অনেকগুলোই। তার সর্বশেষ যে নির্বাচিত কবিতা বইটি বের হয়েছে গত বছরের আগের বছর, তা থেকে আমরা মনে করি তিনি আমাদের একজন বিশিষ্ট কবি। আমরা মনে করি যে তার তো সাহিত্য সম্পাদক হিসাবে এই বিষয়টি খুবই সামনে আসে, কিন্তু তার লেখালেখির ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রায় সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে তার শিশু সাহিত্য রয়েছে, তার কবিতার বই রয়েছে, তার ভ্রমণ কাহিনী রয়েছে, তার স্মৃতিকথা রয়েছে। আহ, এগুলো মিলে প্রায় দেখা যায় সম্পাদনা সহ প্রায় 40 থেকে 50টি বই। আমার কাছে আশ্চর্য লাগে যে হাসনাত ভাই সাহিত্য সম্পাদনার ক্ষেত্রে যে গভীরভাবে নিবেদিত ছিলেন, তার পাশাপাশি এতগুলো বই কিভাবে লিখলেন। তাকে আজকে প্রতি মুহূর্তে আবিষ্কারের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাকে যদি আমরা কবি হিসাবে চিহ্নিত করি, তাহলে দেখবো যে তার কবিতার মধ্যে এক ধরনের ভিন্নতা আছে, এক ধরনের বিষয় থেকে শুরু করে তার আঙ্গিক, এবং তার কবিতা পড়লেই বোঝা যায় যে এটা হাসনাত ভাইয়ের কবিতা। এটা স্পষ্টভাবে একজন পাঠক হিসাবে আমার কাছে মনে হয়েছে। তার সেই কবিতার মধ্যে আছে ভুবনডাঙ্গার কথা, যে ভুবনডাঙ্গা একটা প্রতীকী ব্যঞ্জনার মধ্য দিয়ে এসেছে। সেই সবিতা আহ,
নামে এক ভদ্র মহিলার কথা বারবার চরিত্র হিসাবে এসেছে অনেকগুলো কবিতায়। আহ, একটা প্রতীকী ব্যঞ্জনার মধ্য দিয়ে, একটা বেদনার মধ্য দিয়ে, এগুলো তার কবিতার মধ্যে আছে। তারপর তিনি কবিতায় টেনে এনেছেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ থেকে শুরু করে শামসুর রহমান, এমনকি রবিউল হুসাইন পর্যন্ত। এগুলোকেই তিনি টেনে এনেছে, তার প্রিয় লোকদেরকেও কবিতার বিষয়বস্তু হিসাবে টেনে এনেছে। তা হাসনাত ভাই সম্পর্কে বললে অনেক কথা বলা যায়, অনেক বিস্তৃত কথা বলা যায়। আমি একটি মাত্র সূচকের কথা বলবো। তার মতো সাহিত্য সম্পাদক আমাদের এই 40 বছর আমরা আর দেখিনি। আমরা দেখিনি এই কারণেই বলবো, তিনি লেখকদের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখতেন। আহ, তিনি ভাবতেন যে লেখকরা যদি তার কাছাকাছি আসে তাহলে নৈর্ব্যক্তিক বিবেচনা হয়তো থাকবে না, নিরপেক্ষ বিবেচনা থাকবে না। এই দিক থেকে তিনি খুবই সচেতন ছিলেন। আমরা তাকে আমি সংবাদে অনেক সময় গিয়েছি, আমার পাশাপাশি অফিস ছিল। সেই সংবাদে গিয়ে আমি পাশাপাশি তার ওখানে গিয়ে কখনো লেখা দেইনি। আমার অফিস ছিল কয়েক কদম পরে, কিন্তু আমি লেখা সেই সময় সংবাদে পোস্ট অফিসে গিয়ে জিপিইউ থেকে পাঠিয়েছি, তবু তার কাছে যায়নি। একটা দূরত্ব বজায় রেখেছি আমরা কবি হিসাবে, লেখক হিসাবে, কিন্তু তিনি আমাদের লেখা নিয়মিত ছাপিয়েছেন। এই অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ গোলাম কিবরিয়া পিনু। হ্যাঁ, এই হ্যাঁ, কৃতজ্ঞতার শেষ নেই। হ্যাঁ, আপনার কাছে তাকে আবার আবারও ফিরে শ্রদ্ধা আসবো। করছি। হ্যাঁ, হ্যাঁ, আপনার কাছে আবার ফিরে আসবো। আপনি যে জায়গাটাতে ইঙ্গিত করছিলেন যে সম্পাদক এবং লেখকের ভেতরে এক ধরনের যে দূরত্ব বজায় রাখা, সেই জায়গাটাতে অনেক লেখককে আমি দেখলাম যে তার প্রয়াণের পরে তারা ফেসবুকে লিখেছেন, অন্যান্য জায়গায় লিখেছেন। তেমন একটি লেখা থেকে আমি একটুখানি পাঠ করি। তিনি হচ্ছেন আহমদ মোস্তফা কামাল, বিশিষ্ট কথা সাহিত্যিক, এবং উল্লেখ করতে চাই যে তিনি কালি ও কলম পুরস্কার প্রাপ্ত লেখক। তিনি লিখেছেন, হাসনাত ভাই যখন দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক ছিলেন তখনই পরিচয় হয়েছিল। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নিতান্তই তরুণ লেখক। প্রথম লেখাটি নিয়ে গিয়েছিলাম 1994 সালে। বিশাল এক লেখা, তার সামনে বসার জন্য কোনো চেয়ার ছিল না, বসতে বলেননি, এমনকি একটুও হাসেননি। লেখাটি হাতে নিয়ে শুধু এটুকু বলেছিলেন, রেখে যান, আমি পড়ে দেখব। মন খারাপ হয়েছিল। চা খাওয়ানো তো দূরের কথা, বসতেও বললেন না, একটু আলাপও করলেন না। এ কেমন মানুষ? কিন্তু পরের সংখ্যাতে 2 পৃষ্ঠা জুড়ে সেই বিশাল লেখাটি ছেপে দিয়েছিলেন। এই যে বিষয়টি, এই একই অভিজ্ঞতা আমার নিজের ক্ষেত্রেও ঘটেছে। সালটি 94 বা 95 হবে। আমি বিশাল একটি লেখা তৈরি করেছি। মনের ভেতরে অনেক স্বপ্ন, যদি সংবাদের সাহিত্য সাময়িকীতে ছাপা হয়। লেখা নিয়ে গিয়েছি, তিনি বসতে বলেননি। তিনি শুধু বললেন, রেখে যান। এবং অনেক বেদনা নিয়ে সেদিন মনে হয়, মানে বেদনাটি এত তীব্র ছিল যে আমি আর রিক্সায় উঠিনি, হেঁটে হেঁটে বাসায় ফিরেছি। অনেক দূর পথ, মানে একটা সম্পাদক, তিনি অনেক বড় সম্পাদক, তাই বলে আমাদের মতো অজানা লেখককে এত অসম্মান। কিন্তু ঠিক পরের বৃহস্পতিবারই আমি দেখতে পেলাম যে সেই 2000-2500 শব্দের লেখাটি এই পৃষ্ঠা জুড়ে ছাপা হয়েছে। কি আনন্দের কথা! এই বিষয়ে, এই যে সম্পাদক লেখক সম্পর্ক এবং আবুল হাসনাতের যে সংযোগ, এই বিষয়ে আমি একটু কবি ইকবাল হাসানকে আলোকপাত করতে বলি। ইকবাল হাসান, আপনার কথা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ সুব্রত। এখন হ্যাঁ, শোনা বলুন। যাচ্ছে? ধন্যবাদ সুব্রত। আর এনআরবি টেলিভিশন, এনআরবি টিভি পরিবারের সকলকে ধন্যবাদ যে আজকের আবুল হাসানকে নিয়ে এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। হাসান ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। তখন তিনি বংশালে সংবাদ অফিসে বসতেন। আমি মফস্বলের মানুষ ছিলাম। বরিশাল থেকে যখনই ঢাকায় আসতাম হাসান ভাইয়ের কাছে যেতাম তার অফিসে। তিনি জিজ্ঞেস করতেন, সঙ্গে কবিতা আছে? রেখে যান। হাসান ভাই খুব কম কথার মানুষ, স্বল্পভাষী। যতটুকু কথা না বললেই নয়, তিনি তার বাইরে এক পাও যান না।
খুবই আড়াল প্রিয় মানুষ, অসম্ভব উদার, আধুনিক, স্মার্ট, এবং তার সমস্ত কিছুর মধ্যে এক ধরনের আভিজাত্য আছে। তিনি শিল্পের প্রতি তার যে প্রগাঢ় ভালোবাসা, সেটা তিনি তার কর্মে, প্রতিটি কর্মে তিনি তা দেখিয়েছেন। হাসান ভাই কে সবসময় আমরা চেয়েছি, বাংলাদেশে যে দুজন সম্পাদকের কাছে আমাদের দেশের কবি সাহিত্যিকদের ঋণ আছে, তাদের একজন পরম শ্রদ্ধেয় কবি হাসান হাবিব, আর একজন সম্পাদক আবুল হাসনাত। হাসান ভাইয়ের তিনি যে শুধু সম্পাদক তাই নন, একই সঙ্গে তিনি মাহমুদ আল জামান নামে কবিতা লিখেছেন। তার কবিতায়ও তিনি খুব স্বল্পভাষী, তার কবিতা নির্মেত, এবং তার কবিতার আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, যা পিনু বললেন, একটু বিস্তৃতভাবে বললেন। তো এর পাশাপাশি তিনি তার অসংখ্য লেখা আছে শিল্প নিয়ে, শিল্পের প্রতি একটা আগ্রহ তার আছে। আমি জানি যে তার বাড়িতে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের কাজ তার বাড়িতে আছে, সংরক্ষিত আছে, প্রায় সবার। তো কালিয় কলম পত্রিকাটি কিন্তু তিনি অনেক ভালোবাসা দিয়ে, অনেক আন্তরিকতা দিয়ে এই পত্রিকাটাকে তিনি দাঁড় করিয়েছেন। এরকম রুচি স্নিগ্ধ নান্দনিক একটি কাগজ দুই বাংলায় এখন আর দ্বিতীয়টি পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। হাসান ভাইকে আমি খুবই শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। সেই ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল ব্যক্তিগত পর্যায়ের। আমার প্রতিও তিনি অনেক ভালোবাসা দেখিয়েছেন, আমি সেগুলো জীবনে কখনো ভুলতে পারবো না। তিনি খুব কম কথা বলতেন। তার অফিসে গেলে হয়তো 2 ঘন্টায় বা 1 ঘন্টা থাকলে তিনি চা খাওয়াতেন, কিন্তু 1 ঘন্টায় হয়তো 4 লাইন কথা বলতেন বা 5 লাইন কথা বলতেন। তেমনিভাবে তিনি যখন লেখা চাইতেন, আমি জানেন আমি টরন্টোতে থাকি, বাংলাদেশ থেকে 12,000 বা 12,500 মাইল দূরে। তিনি যে ইমেল করতেন, সেই ইমেলও কিন্তু 3-4টা শব্দ নিয়ে বা 1-2 লাইন, এর বেশি কিন্তু তিনি ইমেলও করতেন না। তো এতটাই স্বল্পভাষী এই মানুষটি। আর যে আমি আড়াল প্রিয়তার কথা বললাম, তিনি একজন আড়াল প্রিয় মানুষ। অনেক বড় বড় কাজ করেছেন, কিন্তু তা নিয়ে কোনো হই হুল্লোড় করেননি। আমি আমার জানা মতে এত ভদ্রজন মানুষ খুব কম দেখেছি। এত ভালো মানুষ, মনের দিক থেকে এত ভালো মানুষ। তাকে অনেকে অহংকারী বলবেন, যেহেতু তিনি খুব কম কথা বলেন। তার সংবাদে যখন দোতলায় আমরা যেতাম, সন্তোষদার সামনে চেয়ার থাকতো, কাঠের চেয়ার। হাসান ভাইয়ের সামনে কাঠের চেয়ার থাকতো না। তো সংবাদে গেলে সন্তোষদার সামনের থেকে কাঠের চেয়ার নিয়ে হাসান ভাইয়ের সামনে বসতে হতো। তিনি হয়তো তার সামনে বসে আছি, অনেকক্ষণ ধরে বসে আছি, তিনি তার সামনে যে একজন মানুষ বসে আছে সেটাও তার খেয়াল নাই। তার দৃষ্টি জানলা থেকে আসা রোদের দিকে। অনেকক্ষণ পরে হয়তো বললেন, চা খাবেন? চার কথা বলি। এই হচ্ছেন হাসান ভাই। কখনো বলতেন, সঙ্গে কবিতা আছে, রেখে যান, ব্যাস এই 2 লাইন। তো এভাবেই তিনি একটি লেখক এবং সম্পাদক, এই দুইয়ের মধ্যে একটু আড়াল তিনি তৈরি করে রাখতেন সবসময়। এটা লক্ষ্য করেছি। আমি মনে করি যে এই আড়ালটা থাকা দরকার আছে এই কারণে যে যখনই একজন লেখকের সঙ্গে, যখন একজন সম্পাদকের সঙ্গে কবি সাহিত্যিক সবারই খুব অনেক মাখামাখি হয়ে যায়, তখন তার বিচারের ব্যাপারটা, বোধের ব্যাপারটা একটু সমস্যা তৈরি হয়। অনেক ধন্যবাদ আপনাকে ইকবাল হাসান। আপনার কাছে আমরা আবার একটু পরে ফিরে আসব। ইকবাল হাসান যে জায়গাটাই ইঙ্গিত করছিলেন যে
তিনি মানে বলছিলেন অনেকে ভাবতে পারেন যে তিনি অহংকারী ছিলেন। আমরা যেমন ভাবতাম যে তিনি অহংকারী সম্পাদক। এবং অদ্ভুতভাবে একসময় আমরা আবিষ্কার করলাম যে একটি চিঠি এসেছে, তাতে তিনি জানাচ্ছেন যে কালীয় কলম বলে একটি পত্রিকা প্রকাশিত হতে যাচ্ছে। তার ১ম সংখ্যার জন্য যেন আমি লেখা দিই। তখন আমার মনে হতো যে তিনি কত নিরহংকারী যে আমার মতো একজন সাধারণ লেখকের কাছে তিনি চিঠি দিয়েছেন। এই ১-১.৫ মাস পরে আবার চিঠি পেয়েছি, ৩য় চিঠি পেয়েছি। কিছুতেই নতুন একটি ভালো লেখা তৈরি হচ্ছিল না। তারপরে লেখা যখন আমি দিতে পারলাম, তখন ১ম সংখ্যা বেরিয়ে গেছে। আমার কালীয় কলমে ১ম লেখাটি প্রকাশিত হয়েছিল ৩য় সংখ্যাতে সৈয়দ ওয়ালিউল্লাহর শৈলী নিয়ে। শুধু দর্শক, আমরা আ আরেকটি মন্তব্য এখন পড়ব। মন্তব্যটি করেছেন আরেকজন কালীয় কলম পুরস্কার প্রাপ্ত লেখক কাজী রাফি। তিনি লিখেছেন, আবুল হাসনাত ছিলেন তরুণ শিল্পী লেখকদের পৃষ্ঠপোষক। সত্যি তাই। তাদের পরিচর্যায় ছিল তার নিবিড় দৃষ্টি। তারুণ্যের শক্তি সৃষ্টিকে তিনি জাতীয় মননের শক্তি হিসেবে দাঁড় করাতে চেয়েছিলেন। সম্পাদক হিসেবে তার অনুসন্ধিৎসা, শ্রম, মেধার অভিযাত্রা, সেসবের পরিচর্যা তাকে অনন্য করে তুলেছিল, যার মূল মন্ত্র লুকিয়ে আছে কালীয় কলমের পথ চলায়। তিনি আমার ত্রিমোহনী পাঠ করে শুধু বলেছিলেন বইটি নিয়ে একটি বড় আলোচনা পেলে ভালো হয়, সেটুকুই। কিন্তু তিনি কখনোই তার আড়াল ভাঙতেন না। এই আড়ালটুকুও ভালো লেখার পৃষ্ঠপোষকতার স্বার্থেই তিনি করতেন। খুবই সুন্দর বলেছেন কাজী রাফি। কাজী রাফি আরো একটি মন্তব্য দিয়েছেন, সেটি আমি একটু শুনিয়ে রাখতে চাই। তিনি বলেছেন, লুভা আপাকে আমি তার যোগ্য উত্তরসূরি মনে করি। লুভা আপার পরিমিতি এবং আভিজাত্য বোধ সম্পাদক আবুল হাসনাতের পরিপূরক, এবং কালীয় কলমকে নিজের আভিজাত্যের জায়গায় তারা দাঁড় করিয়ে রাখবেন এই প্রত্যাশা। অনেক ধন্যবাদ কাজী রাফি আপনার মন্তব্যের জন্য। আমি যেমনটি আগে বলছিলাম যে তার মৃত্যুর পর বিপুল সংখ্যক লেখক বন্ধু, মানে আমাদের সমসাময়িক যারা লেখক, আমাদের আগের আরো ৫-৭-১০ বছর আগের এবং পরের, তারা সবাই তো কোনো না কোনো ভাবে আবুল হাসনাতের সাথে সম্পৃক্ত ছিলেন। তেমন একজন ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস, তিনি তার একটি দীর্ঘ লেখায়, লেখাটি দীর্ঘ, আমি অল্প একটু পাঠ করে শুনেছি। তিনি বলেছেন, আবুল হাসনাত মিতবাক ছিলেন। বেশি কথা বলা, বেশি উচ্ছ্বাস প্রকাশ করা কিংবা দুঃখের দিনে মুষড়ে পড়ে হাহুতাশ করা কোনোটাই তার বৈশিষ্ট্য ছিল না। তাকে দূর এবং কাছ থেকে দেখেছি, তার বক্তৃতা শুনেছি। বেঙ্গল প্রকাশনা থেকে কোনো গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তার উপস্থিতি আমাদের আনন্দিত করেছে। এক কথায় আবুল হাসনাত ছিলেন সজীব কিন্তু সাধারণ মধ্যবিত্তের ১০০ ভাগ বাঙালিয়ানা চরিত্রের মানুষ। তার হাত ধরে যারা লেখক হিসেবে এদেশে খ্যাতি অর্জন করেছেন, তারা সবাই আজ শোকগ্রস্ত। তিনি ঢাকা শহরের বাসিন্দা ছিলেন, কিন্তু সারা দেশের কবি সাহিত্যিকদের চোখের মণিতে পরিণত হয়েছিলেন। অনেক সুন্দর বলেছেন মিল্টন বিশ্বাস। আমি এখন একটু হাসান ফেরদৌসের কাছে যাব। হাসান ফেরদৌস, আপনার সাথে আবুল হাসনাতের যে সংযোগ এবং তাকে নিয়ে আপনার যে মূল্যায়ন, সেটি আমরা একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। স্মৃতি সবসময় একটা ভার বা বোঝা। এখানে দিঠি আছে, দিঠির স্মৃতি আজন্মের স্মৃতি। লুভা আছেন ১৭-২০ বছরের স্মৃতি তার, আমার প্রায় ৫০ বছরের। আমি যখন ছাত্র ঢাকা কলেজে, তখন তার সঙ্গে পরিচয় ছাত্র হিসেবেই। তিনি কলকাতা থেকে ফিরেছেন মুক্তিযুদ্ধ শেষে। আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটি পত্রিকা তৈরি করছি জয়ধ্বনি নামে, তখন তার সাথে পরিচয়। এবং এর পরে হয়তো আপনারা অনেকে জানেন না বা জানেন, ঢাকায় তারা ৩ জন মিলে একটি পত্রিকা করেছেন, নাম গণসাহিত্য। আবুল হাসনাত, নভিদুল হক এবং মতিউর রহমান। গণসাহিত্য অনেকটা কলকাতার পরিচয় পত্রিকার মতো, বামপন্থী যে পত্রিকা বাংলাদেশের সংস্কৃতিকে নতুন করে সংজ্ঞায়িত করবে, রিডিফাইন করবে। বাংলাদেশে চিরকালই সংস্কৃতি রাজনীতিকে প্রভাবিত করে, কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতি রাজনীতি থেকেও এগিয়ে থাকে, যেমন ২১।
পরিচয় বোধ করি, গণসাহিত্য বোধ করি তেমন একটি পত্রিকা হবে বলেই তারা আশা করেছিলেন এবং হয়েও ছিল। দীর্ঘদিন তারা টেকেনি, তার মূল কারণ এর পেছনেই শক্তি ছিল কমিউনিস্ট পার্টি। পার্টি ভেঙে গেল, পত্রিকা আলটিমেটলি টিকল না। আমরা ছিলাম, আমি এবং আমার ঘনিষ্ঠ বন্ধু খান মোহাম্মদ ফারাবি, এই পত্রিকার যোগালী। আমাদের কাজ ছিল মূলত এই তিনজনের 5 ফরমাস খাটা। লেখা আনতে যেতে হবে ঢাকার বিশ্ববিদ্যালয়, বা বিজ্ঞাপন আনতে যেতে হবে বিটপিতে। ফারাবির একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেল চেপে আমরা সারা শহর টোটো করেছি এই পত্রিকার জন্য। তখন পত্রিকাটা বেরোতো সদরঘাট থেকে, অবজারভার পত্রিকা ওখান থেকে বেরোতো সদরঘাটের সেই প্রেস থেকে। এবং সেখানেই প্রথম আমি প্রুফ দেখা শিখি হাসনাত ভাইয়ের অভিভাবকত্বে। ভুল করেছি, আমি নির্ঘাত ভুল করেছি, কিন্তু কখনো তিনি আমাকে ভুলের জন্য বকা দেননি, শুধরে দিয়েছেন, পাশে রেখেছেন। এখানে সবাই যেমন বললো হাসনাত ভাই খুব মিতভাষী বটে, কিন্তু আমার সঙ্গে তিনি খুব মিতভাষী ছিলেন না। তার সাথে আমার ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, এবং তার মৃত্যুর 1 মাস আগেও আমরা টেলিফোনে 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলেছি। তিনিই বলতেন, আমি শুনতাম। ঠিক উল্টো ছবিটা আপনারা যেভাবে বলেছেন এবং সবাই যেটা বলে উনি 1 লাইন 2 লাইন, আমার ঠিক উল্টো অভিজ্ঞতা। অনেক কথা বলতেন তিনি, কথা বলতে তিনি চাইতেন। তার অনেক কথা বলা যেন বোতল বন্দি হয়ে আছে আমার মনে হতো। টেলিফোনের এই দূরত্বের কারণে বোধ করি কথা বলা সহজ হতো তার জন্যে। কিন্তু আমি যখন ঢাকায় গেছি, যতবারই গেছি আমি, কথা বলা কিন্তু কখনো বন্ধ হয়নি। তার সঙ্গে আমার অনেক ক্ষেত্রে বিচিত্র যোগাযোগ হয়েছে। আমরা একসাথে মতিউর রহমানের কল্যাণে সিলেটের চা বাগানে বেড়াতে গেছি, দুরাত কাটিয়েছি একসাথে। আমরা আমাদের বন্ধু সেন্টুরার বাসায় নেত্রকোনায় সারা রাত ধরে গান শুনেছি, প্রায় সারা রাত ধরে গান শুনেছি। এবং সে গান ছাদের উপরে গান হচ্ছে, পুলিশ এসে হাজির, রাত্রেবেলা গান হচ্ছে। ফলে আমরা ট্রেনে করে হাসান আজিজুল হকের বাসায় গেছি দেখা করবার জন্য, এবং সারা ট্রেন জুড়ে কত আলাপ, কত স্মৃতি, কত ভাবনা। হাসান ভাই লোকটা ঠিকই বলেছে, ইকবাল ঠিকই বলেছেন, নিবৃত্তচারী, স্বল্পভাষী, কিন্তু যদি আপনি খোলসটা ভাঙতে পারেন তার এই বাইরের খোলসটা ভিতরে ঢুকতে পারেন, সম্পূর্ণ অন্য মানুষ। তার প্রধান যে চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনোই কারো বিরুদ্ধে মন্দ কথা বলবেন না। আমরা মনে আছে আড্ডায়, পানভোজন সহযোগে আড্ডায় চেষ্টা করেছি অনেকবার তাকে দিয়ে কথা বলাতে। আমাদের তো অনেক অভিযোগ আছে, অনেকের সম্বন্ধে অভিযোগ আছে, যে অভিযোগগুলি করতে আমরা কখনো স্বল্পবাক নই, আমরা উচ্চবাক, আমরা কথা বলে বসি। হাসান ভাই কখনো কারো বিরুদ্ধে, কারো সম্বন্ধে একবারও সমালোচনা করেননি। এই একটি গুণ আমি আরেকজনের মধ্যে পাই, বাংলাদেশে বিলাল চৌধুরী। আমি লিখেছিলাম একবার যে একজন ভালো মানুষ চলে গেলেন। বিলাল চৌধুরী এবং আবুল হাসনাত একই চরিত্রের ভালো মানুষ। তারা অন্যকে সাহায্য করেছেন, অন্যের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু কখনো কারো বিরুদ্ধে একটি মন্দ কথা বলেননি। আপনারা সবাই সম্পাদকীয় দায়িত্বের কথা বললেন। হাসান ভাই আজীবন সম্পাদক। আমার দেখা মতে 50 বছর তার প্রথম বড় কাজ আমার চোখে পড়েছে বোধহয় 72 সালে বা 73 সালে, 73 সালের 21 ফেব্রুয়ারিতে ছাত্রলীগ পত্রিকা করেছিল 8 পাতার একটা ফোল্ডার, একটি কবিতা দিয়ে, 21 সংকলন, নাম ছিল আমি তোমাদেরই লোক। কবিতাটা ছিল বিষ্ণুদের। একটি কবিতা দিয়ে একটু অপূর্ব ফোল্ডার হয়েছিল। ছবিটা অলঙ্কন করেছিলেন, ফোল্ডারটা অলঙ্কন করেছিলেন কাইয়ুম চৌধুরী। এই আর এক লোক যার সম্বন্ধে আমরা বলে শেষ করতে পারবো না। তিনি কিভাবে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, সম্পূর্ণ একটা আলাদা ইতিহাস সেটা। কিন্তু এরা দুজন, কাইয়ুম ভাই এবং হাসান ভাই, হাতে হাত ধরে কাজ করেছেন। আমাদের প্রকাশনা শিল্পকে একদম বদলে দিয়েছেন তারা দুজন, যার পরিপূর্ণ মূল্যায়ন কিন্তু হয়নি। হাসান ফেরদৌস, আপনার কাছে আমি আমরা বললাম ফিরে আসবো খানিক পরেই। এই যে আপনি বলছিলেন যে একটি কবিতা দিয়ে একটি পত্রিকা করে ফেলা, একটি সংখ্যা করা, এরকম একটি অভিজ্ঞতার কথা আমি ফেসবুকে এই কিছুক্ষণ আগে পড়েছি আবুল হাসনাতকে নিয়ে, এবং সেটি করেছেন আমাদের দেশের বিশিষ্ট কথা সাহিত্যিক নাসরিন জাহান। নাসরিন আজকে অসুস্থ, সেই জন্য শরীর খারাপ নিয়ে উনি এখন অন্য জায়গায় রয়েছেন, কিন্তু উনি ফেসবুকে যে মন্তব্যটি করে রেখেছেন আবুল হাসনাতকে নিয়ে, আমার অনুষ্ঠানের পোস্টে তিনি বলেছেন
আমার 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 লেখনী জীবনের মেরুদণ্ডকে মজবুত করতে সীমাহীন অকল্পনীয় ভূমিকা রেখেছিলেন দীর্ঘ দীর্ঘ সময়। এই তো সেদিনও ব্যক্তি সম্পাদক হাসনাত ভাই। একবার একটা নভেলা উনি সংবাদের 4 পৃষ্ঠাতে ছেপে শুধু নিচে এক ফালি স্পেসে কয়েক বাক্যে একটা রিভিউ ছিল। এরকম একটি ঘটনা যে একটি দৈনিকের সাহিত্য পাতার 4 পৃষ্ঠায় যে হতে পারে, একজন লেখকের একটি নভেলা ছাপা হয়ে গেছে। এরকম দুঃসাহস কিন্তু একজন আবুল হাসনাতই দেখাতে পারেন। আমরা আবারও একটু গানে ফিরে যাই। আবুল হাসনাতকে শ্রদ্ধা জানিয়ে গান গাইবেন ভ্যালেন্টিনো ভৌমিক। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দাহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ মৃত্যু ধারা হাসি, সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ মৃত্যু
তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত আছে দুঃখ, আছে অনেক ধন্যবাদ ভ্যালেন্টিনা আপনাকে। আমরা এখন লুভা নাহিদ চৌধুরীর কাছে আসব। একটি মন্তব্য পড়ে শোনাচ্ছি আপনাকে। মন্তব্যটি করেছেন শ্রদ্ধেয় দর্শক হায়দার এ খান। তিনি বলেছেন, মাই ডিপ রেসপেক্টস ফর দ্য মেমোরি অফ আওয়ার বিলাভেড হাসান ভাই। His contributions and exemplary cultural leadership will continue to inspire us and coming generations. আমি এই মন্তব্যটি এই জন্য পড়ে শোনালাম, হাসান ভাই কালিও কলমের সাথে সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন, কিন্তু তার এই যে চারিত্র বৈশিষ্ট্য, তিনি আসলে একটি সংস্কৃতির মানে বাঙালি সংস্কৃতির যে নেতৃত্ব দানকারী একটি ভূমিকা, এবং নেতৃত্ব দানকারী যে প্রতিষ্ঠানে আপনি যুক্ত সেখানে তিনি একটি দায়িত্ব পালন করছিলেন। সেই জায়গাগুলো আপনি বেঙ্গল ফাউন্ডেশনের একজন ঊর্ধ্বতন মানুষ হিসেবে কেমন করে দেখেছিলেন, একটু বলুন প্লিজ। ধন্যবাদ সুমিতদা। হ্যাঁ, আপনাদের যে আলোচনা হয়েছে এ পর্যন্ত, এর সূত্র ধরে দু একটা কথা বলে নিই আগে। হ্যাঁ, প্রথমত আমরা তো সম্পাদক হিসেবে আবুল হাসনাতের কথা বলেছি, একজন কৃতি সম্পাদক। তবে এটাও মনে রাখতে হবে যে তিনি আমাদের বেঙ্গল পাবলিকেশনস যেটি আছে, অর্থাৎ বই প্রকাশনা যে সংস্থাটি আছে, এই প্রকাশনা সংস্থারও কিন্তু তিনি প্রধান ছিলেন। এবং অনেক বেশি বই যে আমরা ছাপিয়েছি তা নয়, হাসনাত ভাই খুব নির্বাচন করে, খুব বিবেচনা করে কিন্তু অল্প সংখ্যক কিছু বই বের করতেন। এবং আমার আজকে বলতে ভালো লাগছে যে এই বইগুলোর জন্য প্রায় প্রতি বছরই বাংলা একাডেমি কিন্তু একটি করে পুরস্কার পাওয়া সম্ভব হয়েছে। তো মোদ্দা কথাটা কি জানেন, এই পুরো ব্যাপারটা বেঙ্গল ফাউন্ডেশনের তিনি ট্রাস্টি ছিলেন, কালিও কলমের সম্পাদক ছিলেন, বেঙ্গল পাবলিকেশনসের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। মূল কথা হচ্ছে একটা সাহিত্য রুচির জায়গাটা, এবং রুচিটা শুধু সাহিত্য রুচি বলবো না, একটা সামগ্রিক সাংস্কৃতিক একটা রুচির জায়গা, সেটাই কিন্তু প্রধান চালিকা শক্তি। এবং সেটা আদর্শ থেকে আসে, একটা বিশ্বাস, আদর্শ, দেশের প্রতি, দশের প্রতি যে কর্তব্যবোধ, সেখান থেকে আসে। তো বলা বাহুল্য যে এই বছরের শুরুতে আনিস স্যারের চলে যাওয়া এবং হাসনাত ভাইয়ের এভাবে চলে যাওয়া, বেঙ্গল ফাউন্ডেশনে আমরা যে কাজগুলো করতে চাই সেগুলো যে দিক নির্দেশনা আমরা যে সত্যি যেখান থেকে পাই, সেই জায়গাটাই তো বড় একটা ক্ষতি হয়ে গেল। আমি আপনার সংবাদের সময়ের কথা বলেছেন, একটু এর সঙ্গে যোগ করব যে শুধু নতুন অনেক লেখককে কিংবা তরুণ লেখক যে প্রতিষ্ঠা পেয়েছেন এই সংবাদের, তাদের লেখা ছাপা হয়েছে এমন শুধু নয়, অনেক পেইন্টাররা কিন্তু একটা প্রতিষ্ঠা পেয়েছে। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে যে সে যুগে এমন কোনো এই সংবাদ পত্রিকায় একটি ছবি ছাপা হওয়া এবং কিংবা একটি প্রদর্শনী সম্বন্ধে দু একটি বাক্য এসেছে, কোনো একটি রিভিউ হয়েছে, যেটা হাসনাত ভাই কালিও কলমে খুব জোর দিয়ে সবসময় এই পেইন্টিং এক্সিবিশন রিভিউ এবং বইয়ের রিভিউ এই বিষয়টা কিন্তু রাখতেন। তো বহু পেইন্টার কিন্তু আজকে দাঁড়িয়েছেন সংবাদের, এই সংবাদ সাময়িকীতে তাদের শিল্প নিয়ে, চিত্রকর্ম নিয়ে আলোচনা এবং শিল্প নিয়ে তাদের কাজ নিয়ে আলোচনা। এর থেকে তরুণ লেখকদের সম্বন্ধে আপনারা জানেন যে এই যে তরুণ কবি ও লেখক পুরস্কার, এটিও কিন্তু হাসনাত ভাইয়ের উদ্যোগে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এবং তার বিশ্বাস ছিল যে তরুণরাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে। এবং এত খুশি হতেন এই যে প্রতিবার পুরস্কারের এই যে চক্র হতো এবং বইগুলো জমা পড়তো এবং ভালো কিছু লেখা হাতে নিয়ে বলতেন, দেখছেন কি সাংঘাতিক, কি ভালো লিখছে এখনকার ছেলেমেয়েরা। আরেকটি ছিল যে নারীর
কণ্ঠটা যাতে শোনা যায় এই বিষয়ে কিন্তু হাসান ভাইয়ের একটা অন্যরকম একটা কমিটমেন্ট ছিল। আহ, আমরা দেখেছি সবসময় আমি দেখেছি কালির কলমে যেমন ওনার একটা খুব ইচ্ছা ছিল যে নারী স্মৃতি কথা বললেন যে পুরুষের স্মৃতি কথা তো আমরা অনেক পাই, কিন্তু আসলে সমাজটাকে বুঝতে গেলে নারীর স্মৃতি কথা খুঁজে খুঁজে কিন্তু বের করতেন এর ওর কাছ থেকে। আহ, এবং আমরা দেখেছি যে আম, নানা সময় এই যে আপনারা কিছুক্ষণ আগে বললেন লেখকদের কথা, এই যে অনেককে কিন্তু প্রতিষ্ঠা করার পেছনে, তাকে উৎসাহ দেবার পেছনে, এই পেছনে কিন্তু হাসনাত ভাই ছিলেন। আরেকটা শেষ কথা বলি, আমাদের এই যে শিল্প সংগ্রহের কথা বলেছেন, হাসনাত ভাইয়ের ভীষণ একটা ভালোবাসার জায়গা ছিল এই বাঙালি শিল্পীরা যে চিত্রকর্ম তৈরি করেন সেগুলো তিনি সংগ্রহ করেছেন। এবং বর্তমানে আপনারা জানেন হয়তোবা যে মুর্তজা বাশিরের একটি প্রদর্শনী বেঙ্গল শিল্পালয়ে চলছে, এবং হাসনাত ভাইয়ের সঙ্গে আমার শেষ দেখা 11 তারিখ। এই প্রদর্শনীটি 12 অক্টোবর শুরু হলো। 11 তারিখে হাসান ভাই এলেন, বহু সময় কাটিয়েছেন এই প্রদর্শনীতে। আমাকে বললেন যে আমার না এরকম জায়গা থেকে যেতে ইচ্ছা করে না, আমার এখন এগুলো ভাবলে এত কষ্ট হয় যে মুর্তজা বাশিরের এই পুরো মুর্তজা বাশির আপনারা জানেন হয়তো নবপুর স্কুলে হাসান ভাইয়ের টিচার ছিলেন কিন্তু। এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে হাসান ভাই যে পারিবারিক আবহ থেকে এসেছিলেন, হাসান ভাই কিন্তু নিজেকে গড়েছেন, সেখান থেকে একটা অন্য জায়গায় নিয়ে গেছেন। আমরা হয়তো অনেকেই ভাবি যে আমরা একটা শিল্প সাহিত্য একটা ওই পরিমণ্ডল থেকে আসবো, এসে তারপর লেখক হবো, সাহিত্যিক হবো। হাসান কিন্তু একটা এক্সাম্পল যে উনি নিজেকে গড়ে তুলেছেন। এটা আমার মনে হয় ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা সবার জানা উচিত। উনি যে স্মৃতিকথা লিখেছেন এগুলো পড়লে কিন্তু বোঝা যায় উনি নিজেকে কীভাবে নির্মাণ করেছেন শুধু একজন সাহিত্যপ্রেমী হিসেবে। শেষ কথাটা, কলকাতায় আজকে আমরা এই বাংলা সে বাংলার দু বাংলার কথা যে বলি, কলকাতায় হাসান ভাইয়ের যে গ্রহণযোগ্যতা ছিল শিল্পী সাহিত্যিক মহলে, এটা আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু উনি রীতিমতো একটা চর্চার জায়গায় উনি বছরে বলতেন যে আমি 3 বার কলকাতা যাব, আমি কলকাতায় গেলে আমি যা নেব দেব এর মধ্যে থেকে কিন্তু আমি একদম সমৃদ্ধ হয়ে ফিরে আসবো। এই জায়গাগুলো আরেকজন হাসনাত ভাই হবে না, এবং রাফি বলেছেন এটা তার আমাকে ভালোবাসেন বলে বলেছেন, কিন্তু এটা আসলে হয় না কখনো, একজনের উত্তরসূরি আরেকজন হন না। বরং উনি একটা বড় জায়গা রেখে গেছেন, সেখান থেকে কারা বেরোবে আমরা জানি না। আমরা নিতে পারলে, ধারণ করতে পারলে বেরোবো। কালিকলম পত্রিকা হয়তো একভাবে চলবে, একটা দিক নির্দেশনা তো উনি অন্তত 2-3টে সংখ্যা তো দিয়ে গেছেন, হয়তো চলবে। কিন্তু হাসনাত ভাই যেভাবে করতে পারতেন সেভাবে যে আর করতে পারবে বলে আমি মনে করি না। হাসনাত ভাইয়ের প্রতি শুধু শ্রদ্ধা, শুধু অনেক স্মৃতি, এগুলো বললে আসলে আমরা অনেক মানে পারবো না কথাটা চালিয়ে যেতে। হাসনাত ভাইকে আসলে আমাদের আরো বড় করে ধারণ করতে হবে, শুধু সম্পাদক হিসেবে নয়, শুধু একজন শিল্পপ্রেমী হিসেবে নয়, একজন কবি হিসেবে নয়। আমার মনে হয় ওদের জীবন চর্চায়, ওর জীবন ধারণ, ওর জীবন নিজেকে যেভাবে নির্মাণ করেছেন সেটাকে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ আপনাকে লোভা নাহিদ চৌধুরী। শুধু দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট গবেষক লেখক আহমদ মাজহার। তিনি একটি মন্তব্য করেছেন। আমি জানি যে লোভা নাহিদ চৌধুরী অনেক বেদনাক্লিষ্ট বোধ করছেন, এটি স্বাভাবিক, আমরা সবাই তেমন বোধের ভেতরেই আছি। আহমদ মাজহার লিখেছেন, হাসনাত ভাইকে দূর থেকে দেখতাম, লেখা পড়তাম, শুনতাম তার লেখা পড়তাম, শুনতাম তার সম্পর্কে, কিন্তু অন্তরঙ্গতা বলতে যা বোঝায় তা গত কয়েক বছরের। সাম্প্রতিককালে 2-1বারের আড্ডায় তাকে মন খুলে কথা বলতে শুনেছি। অন্যের সমালোচনা তিনি যে 2-1বার করতেন না তা নয়, কিন্তু তা হতো ব্যক্তিক। ভালো মানুষ ছিলেন বলেই ব্যক্তিকে নিন্দামন্দ না করে ব্যক্তির কাজের উল্লেখের মধ্য দিয়ে মূল্যায়ন করতেন। আমি কিন্তু আহমদ মাজহারের এই বক্তব্যের সাথে একমত। এবং ছোট্ট করে আমার নিজের একটি উদাহরণ দেব। আমি আজকে নিজেকে উপস্থাপক ভাবছি না। যেমন সবাই কথা বলছেন আবুল হাসনাতকে নিয়ে লেখক হিসেবে, তার সাথে পরিচয়ের সূত্র ধরে আমি নিজেও কিন্তু তেমন একজন মানুষ। আমার একটি ব্যক্তিগত বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো লেখক আমাকে যদি কোনো কিছু নিয়ে লিখতে বলেন আমি লিখতে পারি না,
এটি হচ্ছে আমার খুব সমস্যা, এটা আমার ধরন। আমি নিজে একটা লেখা লিখি, সম্পাদককে দেই যে এরকম একটি লেখা তৈরি হয়েছে, আপনি ছাপলে ছাপবেন। কিন্তু একবার ঘটনা ঘটলো যে আবুল হাসনাত আমাকে সৈয়দ শামসুল হকের একটি বই দিয়ে বললেন, সম্ভব হলে এটির একটি আলোচনা লিখুন। আমি তাকে শুধু এটুকুই বলেছিলাম যে আমি যা লিখবো তা কিন্তু আপনাকে ছাপতে হবে। আমি মন্দ লিখলে আপনি ফেলে দিতে পারবেন না। এবং আমি যখন লেখাটা ডাকে পাঠিয়েছিলাম এবং আমি দেখলাম যে আমি সৈয়দ শামসুল হক নিয়ে নেতিবাচক কিছু কথা মানে লেখাটি শেষে লিখেছিলাম, আবুল হাসনাত হুবহু সেটি ছেপে দিয়েছিলেন। পরে আমি যখন চেক আনতে কালিয়া কলমে যাই, তখন আমি বলেছিলাম যে অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি লেখাটি এভাবে ছেপেছেন। তিনি আমাকে বললেন, সৈয়দ শামসুল হকেরও অনেক রকমের বৈশিষ্ট্য ছিল, তার একটি হচ্ছে উনি একটি শব্দ ব্যবহার করেছিলেন। আপনার এই লেখাটি তিনি যদি পড়ে থাকেন তাহলে আশা করি যে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। এই জায়গাটাতে হচ্ছে আবুল হাসনাতের বৈশিষ্ট্য এবং তার বিশেষত্ব। আমি একটু কবি ইকবাল হাসানের কাছে আসব। ইকবাল হাসান, আমি আপনার কাছ থেকে আরো অল্প একটু আবুল হাসনাতকে নিয়ে কিছু কথা শুনতে চাই, অল্প। দেখুন, আমাদের একটা খুব ইচ্ছে ছিল টরন্টোতে এই গুণী মানুষটিকে কয়েকদিনের জন্য নিয়ে আসা এবং একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা। সালমা বানি, দেলোয়ার এলাহি, সুমন রহমান এবং পারভেজ, এরকম অনেকের সঙ্গে আমরা পরামর্শ করেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে আমরা নিয়ে আসবো এখানে এবং একটি সম্বর্ধনা দেব। বেঙ্গল অসংখ্য ভালো কাজ বাংলাদেশে করেছে, বেঙ্গল ফাউন্ডেশন। বাবাকে খুশি করার জন্য এটা বলছি না, দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি, সেই 1972 সাল থেকে বেঙ্গল অনেক বড় বড় কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে। তার মধ্যে একটি সাহিত্য সম্মেলন করা, সিলেটে উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন তো আছেই, সাহিত্য সম্মেলন করেছেন বেঙ্গল, সিলেটে সাহিত্য সম্মেলন করেছেন। হাসান ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি দুদিন পরে টরন্টো ফিরে আসবো। হাসান ভাই বললেন যে আপনি আমাদের সঙ্গে যাবেন। তো তিনি কিন্তু আমার ছবিও চেপেছেন ব্রোশিয়ারে। তো বললেন যে আপনার ছবিও ছাপা হয়ে গেছে, যেতে হবে। দুদিন পরে আমার ফ্লাইট ছিল, তো আমি ফ্লাইট মিস হবে খুব আতঙ্কে ছিলাম। যাই হোক, সিলেটে গেলাম। তখন আমি সিলেটের ওই সম্মেলনে ওই সময় তাকে বললাম, হাসান ভাইকে, যে আপনাকে টরন্টো আসতে হবে, আমরা নিয়ে আসব। এত ভালো মানুষ উনি বললেন যে আপনারা আমাকে সরাসরি ঢাকা থেকে না নিয়ে, আমি যখন নিউ ইয়র্কে যাই, আপনারা আমাকে নিউ ইয়র্ক থেকে এখানে নিয়ে গেলে আপনাদের খরচটা খুব কম হবে। একটা মানুষ কত ভালো হতে পারে, এটা তার একটা প্রমাণ। আমি কথা বাড়াবো না, আর অনেকে আছেন। আবুল হাসনাতের একটি উল্লেখযোগ্য বড় কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের কবিতা। এই গ্রন্থটি, এই অসাধারণ ঐতিহাসিক গ্রন্থটি তিনি সম্পাদনা করেছেন। সেই গ্রন্থে তার নিজের, আমাদের অনেকের কবিতা এখানে আছে, পিনুর কবিতা আছে, আমার নিজেরও একটি কবিতা আছে। এই গ্রন্থে আবুল হাসনাতের দুটো কবিতা আছে, সর্বশেষে এই দুটি কবিতা গ্রন্থিত হয়েছে। তার একটি, সুব্রতর অনুমতি নিয়ে আমি একটি কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম যখন ফিরছি। যখন ফিরছি, আমাদের পাশে দাঁড়িয়ে ছিল আগুনে ঝলসানো একটি মুখ। যখন ফিরছি, ওই ডিবির পাশে সমস্ত কিছু ভরে কানায় কানায় যুদ্ধ জয় করা একটি বুক। যখন ফিরছি, আলপথের ধারে ভিড়ের মধ্যে লুকিয়ে ছিল দুটি বিখ্যাত নারী। যখন ফিরছি, নিকোনো উঠোনে ভাঙা থালা, নদীতে যুবাল লাশ স্পষ্ট স্বরে মাকে ডাকছে। যখন ফিরছি, গ্রাম যায়, নদী যায়, মুহূর্তে হারায় মুখ নিচু করে নিজস্ব সত্তা। শূন্যতলে ফিরে এসে দু চোখ টান টান করে দেখছে দিগন্তে নরম ছায়া। যখন ফিরছি, 303 নিঃসঙ্গ দুঃখে লুকিয়েছিল মণিময় চোখে। যখন ফিরছি, সরে যায় সমস্ত ঘর বাড়ি,
আনন্দের পূর্ণতার ছবি যখন ফিরছি। অনেক ধন্যবাদ ইকবাল হাসান। আমরা এখন একটু হাসান ফেরদৌসের কাছে আসব। হাসান ফেরদৌস, আপনাকে অনুরোধ করি আর অল্প একটু আলোকপাত করতে। আম, দিঠি একটু আগে বলেছে বইয়ের কথা। হাসান ভাই বই ভালোবাসতেন। হাসান ভাইয়ের 3টে জিনিস ছিল প্রিয়: 1 বই, 2 গান এবং 3 পেইন্টিং, ছবি। আমার সঙ্গে যতবার কথা হয়েছে, টেলিফোনে অথবা মুখোমুখি, প্রথম কথাই নতুন কি পড়লেন। তার খুব আগ্রহ ছিল স্মৃতিকথা নিয়ে। তিনি সারা পৃথিবীর মানুষের স্মৃতিকথা সংগ্রহ করতেন, বিশেষ করে শিল্পীদের স্মৃতিকথা। আমার মনে আছে একবার জুলিয়ান ফ্রয়েডের একটি আত্মজীবনী বেরিয়েছিল, তিনি এটা পাবার জন্য হন্যে হয়ে উঠেছিলেন। তাকে আমি সংগ্রহ করে দিয়েছি সেই বইটি। ছবি দেখতে, পেইন্টিং ভীষণ প্রিয়। নিউ ইয়র্কে এলেই তার প্রথম কথা ছিল কবে মোমাতে বা মেটে যাব। আমার একবার মনে আছে, শেষবার বোধ করি 2018 সালে, আমি অনুমান করছি, তিনি আমাকে ধরলেন, তিনি যাবেন রেমব্রান্ড দেখতে। রেমব্রান্ড দেখা তার উদ্দেশ্য ছিল রেমব্রান্ডের স্ত্রী সাস্কিয়ার সাথে দেখা করবার জন্য। তিনি পড়েছেন, অনেক ছাত্র বয়সে পড়েছেন বুদ্ধদেব বসুর লেখায়, যে বুদ্ধদেব বসু লন্ডন থেকে গাড়ি চালিয়ে অ্যামস্টারডামে গেছেন সাস্কিয়াকে দেখতে। এবং আমরা গেলাম, এবং সে একটা অদ্ভুত ব্যাপার, একটা আত্মিক যোগাযোগ জন্য হয়েছে কোথাও, আমার অজ্ঞাতে, আমার অজানায়। এবং সেই সাস্কিয়াকে দেখে একটি ছবি তখন ছিল সেদিন মেটে, খোলা বারান্দায়, চুলে মতির মালা সাস্কিয়া তার স্ত্রী কম বয়সে মারা যান 2টি সন্তান রেখে। মনে হলো যেন আত্মীয়কে তিনি খুঁজে পেয়েছেন, নিজের কাছের আত্মীয়কে তিনি পেয়েছেন। এই যে ভালোবাসা, তিনি নিউ ইয়র্কে, আমাদের এই লুভাইকে আছেন ভালো, আমাকে ভালো বলতে পারবেন, বেঙ্গল থেকে একবার একদল শিল্পী এলেন নিউ ইয়র্কে। প্রথম শিল্পকলা প্রদর্শনী হলো বাংলাদেশ শিল্পীদের। 14-15 শিল্পী, কাইয়ুম ভাই এসেছিলেন, নবী ভাই এসেছিলেন, এবং কি যত্নে সুবীর রায়চৌধুরী এবং হাসনাত ভাই এই অনুষ্ঠানটি সাজালেন নিউ ইয়র্কের বাংলাদেশ মিশনে, ইউএন এর। এবং সেই মেলা নিয়ে তারা ছুটলেন বস্টনে, তারা সেখান থেকে গেলেন ওয়াশিংটনে, এবং এ নিয়ে পরে লেখাও ছাপা হলো। কিন্তু এর পেছনে যে শ্রমটা, এখানে একজন বলেছেন যে নেতৃত্বের কথা বলেছেন, হাসান ভাই নেতা ছিলেন না, কাজের লোক ছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে হাসান ফেরদৌস। অনেক সুন্দর করে আপনি ইঙ্গিতটি করেছেন যে নেতা ছিলেন না, কিন্তু কাজের মানুষ ছিলেন। এরকম আরেকটি উদাহরণ আমার মনে পড়ে, সেটা হচ্ছে 2006 সালে সাভারে বংশী নদীর পাড়ে এই কালিও কলম আয়োজন করেছিল লেখক শিল্পীদের নিয়ে। সেখানেই কিন্তু মানে লুভার আমাদের দিঠির মার সাথে আমার পরিচয়, আমার ছবি তোলা হয়। কত আনন্দের দিন ছিল। এবং সেই অনুষ্ঠানের পেছনের মানুষটি ছিল, সারা দিন ধরে আমরা ছিলাম 100-র বেশি লেখক, সাহিত্যিক, কবি, এবং পেছনের মানুষটি ছিলেন আসলে আবুল হাসনাত। আমাদের এই দর্শকদের ভেতরে আরো কয়েকটি মন্তব্য এসছে, একটুখানি পড়ে শোনানো দরকার। অংশুমান ভৌমিক, বিশিষ্ট লেখক, কলকাতা, তিনি বলেছেন, লুভা আপার কথা সূত্রে বলি, কলকাতা ছিল হাসনাত সাহেবের প্রাণের আরামের জায়গা। গত 39 বছর ধরে তা কেবলই সমৃদ্ধ হয়েছে, উভয়ত। এবং অংশুমান ভৌমিককে আমি দেখেছি, তিনি ফেসবুকে আবুল হাসনাতকে নিয়ে দীর্ঘ একটি লেখা লিখেছেন। ঢাকা থেকে বিশিষ্ট অনুবাদক এবং কবি গৌরাঙ্গ মহন্ত, তিনি লিখেছেন, অনিন্দ আয়োজন, আলোচনা ও গান আমাদের আলোকিত করছে। সকলকে অশেষ ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ, আপনি দেখছেন। আমাদের জাপান প্রবাসী বিশিষ্ট রবীন্দ্র গবেষক এবং জাপান রবীন্দ্রনাথ প্রসঙ্গে যার কাজকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সর্বশীর্ষে স্থান দেওয়ার মতো, তিনি প্রবীর বিকাশ সরকার। তিনি আজকের অনুষ্ঠান দেখছেন এবং তিনি বলেছেন যে, আমার মনে আছে কালিও কলমে আপনার বই রবীন্দ্রনাথ কম জানা, আপনার মানে আমার বই রবীন্দ্রনাথ কম জানা অজানা নিয়ে একটি দীর্ঘ আলোচনা লিখেছিলাম। আমার দুশ্চিন্তা ছিল তিনি আলোচনাটি অনুমোদন করবেন কিনা, কিন্তু যখন ছাপা হলো যেন অবাক হয়েছিলাম, হুবহু ছাপিয়েছিলেন। জাপানের রবীন্দ্রনাথ সম্পর্কিত অজানা তথ্য ছিল এই আলোচনা প্রসঙ্গক্রমে, যা অনেক বাঙালি জানেন না, কিন্তু আমার মনে হয়েছে লেখাটি খুব মনোযোগ দিয়ে পড়েছিলেন। এবং তারপরে তিনি আরো অনেক কথা বলেছেন।
অনেক ধন্যবাদ প্রবীর বিকাশ সরকার। আমরা একটু গোলাম কিবরিয়া পিনুর কাছে যাব। পিনু, একটুখানি সংক্ষেপে আর একটু কিছু কথা, খুবই সংক্ষেপে। আমি একটু তার স্মৃতিগ্রন্থ, যেটা সাম্প্রতিক সময় বের হয়েছে, হারানো সিঁড়ির চাবির খোঁজে, 2020 সালে, সেটা পড়ে আমরা জানতে পারি তার মায়ের প্রতি যে শ্রদ্ধাবোধ, তার মা তাকে কিভাবে তৈরি করেছেন, লেখাপড়ায় অনুপ্রাণিত করেছেন, এবং লেখাপড়ার সড়কে পথযাত্রা শুরু করার ক্ষেত্রে তার মা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এবং সেই সূত্র ধরে একটি ছোট কবিতা পড়ি আমাদের মাহমুদ আল জাবান হাসান ভাইয়ের। তার কবিতার নাম হচ্ছে মা। তিনি মাকে অনেকভাবে ভালোবাসতেন। তার অনেক কবিতা এই মার অনুষঙ্গ প্রসঙ্গ এসছে। সেই একটি কবিতা, কবিতার শিরোনাম মা। মা, আমি তোমার খোলা দরজা দিয়েই প্রতিদিন স্তব্ধতার মধ্যে যাই। যে জীবন্ত হৃদয়কে তুমি কাচের বয়ামে রেখে গেলে, আমি প্রসন্ন দুপুরে বালকের মতো ছোটাছুটি করি। সেখানে লেগে আছে তোমার হাতের ছাপ আর স্নেহের পরশ। কেবলই মনে পড়ে কি করুণ ছিল একদিন তোমার চোখ, বড় মর্মভেদী, অথচ শূন্যতার মধ্যেও টুপটাপ স্নিগ্ধ বৃষ্টি। তোমার স্বরের স্পন্দিত শুদ্ধ শব্দাবলী নিয়ে কোলাহলে, প্রলয়ে, সংঘর্ষে, ঘৃণায় পতিত মানুষের মতো খড়কুটো ধরে থাকি। আর খোলসের ভিতর কাটে এখন আমার দিন ও রাত্রি। দীর্ঘশ্বাস, ক্লান্তি ও বিষাদে যখন আমাদের পবিত্র বিশ্বাস খেলা করে নদী ও নিসর্গে, আমি দেখতে থাকি তোমারই মুখ, আমি দেখতে থাকি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ গোলাম কিবরিয়া পিনু। এবং আজকে আবুল হাসনাত তার মায়ের কাছে চলে গেছেন, এটি হচ্ছে বিষয়। দিঠি, আমরা জানি যে বাবা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতেন, তিনি আপনাকে রবীন্দ্রসঙ্গীত করার ব্যাপারে উৎসাহিত করতেন। আপনি কোন একটা গানের, তার পছন্দের একটুখানি কি করবেন আমাদের? আমি চেষ্টা করে দেখছি, আমার এই অবস্থায় আমি চেষ্টা করছি। এই গানটা আমার বাবার খুবই পছন্দের একটা গান। আমি রাজেশ্বরী দত্তের কণ্ঠে বাবা অনেকবার শুনতেন। বাবার গান শোনা, বাবার আমার অবচেতনে গানের ব্যাপারটা ঢুকেছে কিভাবে, আমার মা বাবার কারণে, এলপি থেকে ক্লাসিক্যাল, রবীন্দ্রনাথ, এই ব্যাপারে মানে একটা অনেক গল্প হতে পারে। যাই হোক, এই গানটা বাবা খুব শুনতো, চিরসখা ছেড়ো না। এই এই কিছুদিন ধরে আগে আমি গানটা তুলেছিলাম, তারপরে এই করোনা লকডাউনে আমি একটু একটু করে রেকর্ড করে বাবাকে পাঠিয়েছি। তখন আমার মা বলছিলেন যে এই গানটা শুনে বাবা খুশি হয়েছেন যে আমি অনেকদিন পরে করছি, আবার খুশিতে কেঁদে দিয়েছেন। তা আমার এই কয়েকদিন ধরে আমি গানটা গাবার আবার চেষ্টা করছি, মনে হচ্ছে আমি গানটা করলে বাবাকে ফিরে পাচ্ছি। তাও আবার এখন আমি চেষ্টা করছি যে আমি জানি না আমি গাইতে পারবো কিনা, তবু একটু চেষ্টা করছি। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে, নির্ভয় নির্ভর নির্জন সজনে,
সঙ্গে রহো। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। অধনেরও ধন, অনাথেরও নাথ হও হে। অবলেরও বলো, অধনেরও ধন হে হে হে, অধনেরও ধন, অনাথেরও নাথ হও হে। অবলেরও বলো, জরা ভরা তুরে নবীন করো হে সুধা সাগর। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। অনেক ধন্যবাদ দিচ্ছি। আমরা লোভানা চৌধুরীর কাছে আসব। সংক্ষেপে 1 মিনিটে একটু সর্বশেষ একটি সমাপনী বক্তব্য আপনার কাছ থেকে শুনতে চাই। হাসান ভাই সম্বন্ধে সবাই খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। আমার মনে হয় হাসান ভাইয়ের লেখা আমরা অত ভালো করে সবাই পড়িনি, সে চেষ্টা আমাদের থাকা উচিত যে ওর পুরো লেখালেখি নিয়ে যদি একটা গ্রন্থ সমগ্র কিংবা কবিতা সমগ্র, এবং আমরা তারিক সুজাতের কাছে আসলে আমরা কৃতজ্ঞ যে ও শেষ হাসান ভাইয়ের এই স্মৃতিকথা ছাপবে। আমার মনে হয় এদিকে আমাদের একটু নজর দেওয়া উচিত। সম্পাদক হিসেবে তাকে আমরা সকলেই চিনি, কিন্তু তার লেখক সত্তা, তার কবি সাহিত্যিক যে সত্তা, সেটি নিয়ে আমার মনে হয় আরও কাজ করার অবকাশ আছে। আশা করি আমরা সকলে অনেক ধন্যবাদ লোভানা সে চৌধুরী। কাজে ব্রতী। আমাদের অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা ভ্যালেন্টিনা ভৌমিক, তিনি আবুল হাসনাতকে শ্রদ্ধা জানিয়ে আর একটি সঙ্গীত পরিবেশন করবেন। সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে সীমানা ছাড়াই হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশূন্য
নীরব নিশীথব চরণ নিঝায়ে আধারকে শোভা দিয়েছে বিছায়ে নীরব নিশীথব চরণ নিঝায়ে আধারকে শোভা দিয়েছে বিছায়ে আজি কোন গান দেখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নাবিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হারায়ে জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন মরণে সীমানা ছাড়ায়ে অনেক ধন্যবাদ ভ্যালেন্টিনা ভৌমিক। সুধী দর্শক, বরেণ্য সম্পাদক, কবি, লেখক, শিল্পবোদ্ধা, সঙ্গীতবোদ্ধা আবুল হাসনাতকে নিয়ে আমাদের ক্ষুদ্র এই আয়োজন। আপনারা এতক্ষণ এনআরবির সাথে ছিলেন, ক্যানাডা জার্নালের সাথে ছিলেন, সেজন্য সকল দর্শকের প্রতি আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা। ক্যানাডা জার্নালের পরবর্তী পর্ব প্রচারিত হবে টরন্টো সময় 7 ডিসেম্বর রাত 10টায়, সেদিন সোমবার, এবং সেটি সময় হবে বাংলাদেশে মঙ্গলবার সকাল 9টায় এবং ভারতে সকাল 8:30টায়। উল্লেখ করতে চাই যে আগামী পর্বটি ক্যানাডা জার্নালের 50তম পর্ব, এবং সে কারণে সেখানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তাদের শুভেচ্ছা বার্তা দেবেন। আর সেদিনের নির্ধারিত বিষয় হবে ক্যানাডায় বাঙালিদের মধ্যে মনীষী অভিধাপ্রাপ্ত জন অধ্যাপক মিজান রহমান, তাকে নিয়ে আমরা কথা বলবো। কথা বলতে আমাদের সাথে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে আলম খোরশেদ, মন্ট্রিয়ল থেকে মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ, এবং মন্ট্রিয়ল থেকে লেখক ও চিত্রশিল্পী রাকিব হাসান। আমরা আশা করব আপনারা ক্যানাডা জার্নালের সাথে থাকবেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন। টরন্টোতে এখন রাত, সবাইকে শুভ রাত্রি জানাই।